সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আমাদের আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন 2025। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মনোনীত ডাকসুর এজিএস পদপ্রার্থী সাইফ মোহাম্মদ আলাউদ্দিন। সাইফ মোহাম্মদ আলাউদ্দিন, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন। আমরা জানি আপনারা এর আগে পূর্ববর্তী কোনো সময় আপনারা ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন কিনা? জি, আমরা 2019 সালে যখন যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেখানে আমরা ইসলামপন্থী প্রথম একটা দল হিসেবে আমরা আমাদের পূর্ণাঙ্গ প্যানেল দিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং তারও ধারাবাহিকতায় আমাদের পূর্বের কাজের সংগঠনের যে কাজের ধারাবাহিকতা ছিল এর পরবর্তীতে আমাদের এটার ফ্লো আরও দ্রুত গতিতে আমাদের বেড়েছে। যার কারণে আমরা এই বছর যে প্যানেল নির্বাচন করছি সবার আগে আমরা আমাদের প্যানেল ঘোষণা করার মতো সক্ষমতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। ওই যে নির্বাচনে আপনারা অংশ নিয়েছিলেন 2019 সালের ডাকসু নির্বাচনে আর এখন 2025 সাল, এই দুটি নির্বাচনের মধ্যে নির্বাচনিক যে প্রক্রিয়া এর মধ্যে কোনো পার্থক্য দেখছেন? নির্বাচনী 2019 সালে আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা ছিল ক্যাম্পাসে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় ইসলামপন্থীদের একটা শক্ত অবস্থান জানান দেওয়া। তো কারণ হচ্ছে এর আগে ইসলামপন্থী কেউ খুব বেশি সাবলীলভাবে অবস্থান করতে পারতো না। আপনারা হয়তো জানেন যে ক্যাম্পাসের পরিস্থিতি এমন ছিল যে কেউ মানে পাঞ্জাবি পরা, টুপি পরা কেউ গেলে তাকে বিভিন্ন ধরনের ট্যাগ করা হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হতো। তো সেই জায়গায় আমাদের ওই সময় আমাদের চ্যালেঞ্জ ছিল ইসলামপন্থীদের একটা অবস্থান তৈরি করা। আলহামদুলিল্লাহ আমরা সেই অবস্থান তৈরি করতে পেরেছি এবং তারও ধারাবাহিকতায় এখন আপনি দেখবেন যে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সহজ এবং সাবলীল পরিবেশ তৈরি হয়েছে। যে কেউ চাইলে তার ধর্ম পালন করতে পারছে, যে কেউ চাইলে তার পাঞ্জাবি টুপি এগুলো পড়তে পারছে। তবে হ্যাঁ, এখনও আমরা যেভাবে প্রত্যাশা করেছি কিছু কিছু জায়গায় এখনও হিজাবের উপরে আঘাত আসে, কিছু কিছু জায়গায় বিভিন্ন শিক্ষক কর্তৃক কিছু জায়গায় এখনও বিভিন্ন কটূক্তির শিকার হতে হচ্ছে। তো সেই জায়গায় আগের তুলনায় আমাদের মানে 19 সালের আগের পরিস্থিতি এবং 19 সালের পরবর্তী পরিস্থিতি মোটামুটি 70-80% পরিবর্তন এসেছে। তো এখন এই বছর আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া বা নির্বাচনের যে আমাদের টার্গেট সেটা হচ্ছে যে ইসলামপন্থীদেরকে একটা শক্ত অবস্থানে নিয়ে যাওয়া। কারণ হচ্ছে আপনি দেখবেন যে এবছর যারা নির্বাচন করছে ভিপি পদপ্রার্থী প্রায় 6 জন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এরপর হচ্ছে নিচে যারা আছে এর মধ্যে দেখবেন যদি 1500 সামথিং এবছর প্রার্থী হল এবং সেন্ট্রাল, সেখানে এভারেজে হয়তো মানে একবারে যদি জনে জনে গণনা করেন প্রায় 200 থেকে 250 স্টুডেন্ট পাবেন যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। তো এই যে একটা পরিবর্তন আসতেছে এবং আলহামদুলিল্লাহ একটা ভালো সাড়া যেটা সেটা হচ্ছে আমাদের বিশ্বাস এবছর যেই ভিপি এজিএস জিতবেন আমাদের বিশ্বাস মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন। কারণ এই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বড় একটা পরিসংখ্যান আপনি দিলেন আসলে, যে আমাদের একটা প্রত্যাশার জায়গা যে আলহামদুলিল্লাহ এমন ক্যাম্পাসের যে ছাড়া এবং আমাদের যে অবস্থান এবং আমাদের যে সততা নৈতিকতার যে জায়গাটা, শিক্ষার্থী বান্ধব যে জায়গাটা, সেই জায়গাটা আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করে যে না আমাদের ভালো কিছু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরাও সেটি প্রত্যাশা করি। ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন আপনি এজিএস প্রার্থী হিসেবে, আপনার প্রচারণা শুরু করেছেন ইতিমধ্যে। আপনার কি মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে? কতটুকু আশাবাদী আপনি? দেখেন, একটা হচ্ছে নির্বাচনী প্রচারণার উপর নির্ভর করে একটা প্রেডিকশন দেওয়া। সেই জায়গায় মাত্র নির্বাচনী প্রচারণা মাত্র 2 দিন হলো, তো হয়তো আরও 3 দিন 4 দিন বা 5 দিন, হয়তো 5-7 তারিখে হয়তো একটু অনুমান করা যাবে যে আসলে অবস্থানটা আমরা যে প্রত্যাশা করছি কিংবা আমাদের যে প্রত্যাশার জায়গাটা কতটুকু ফুলফিল হবে। তবে মানে বিগত আমাদের কার্যকলাপ এবং যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাকে বলেন তাহলে আমাদের যে অবস্থান এবং আমাদের যে মানে সিস্টেম, কাজের যে সিস্টেম, সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতেই পারি। যদি শিক্ষার্থী প্রতিনিধি চায় এবং শিক্ষার্থীরা তাদের পক্ষ হয়ে কথা বলার মতো সৎ সাহসী কোনো ব্যক্তি চায় এবং শিক্ষার্থীদের যে কোনো নৈতিক এবং ন্যায্য যে কোনো দাবির সাথে সাহসের সাথে লড়াই করার মতো কিংবা প্রশাসনের সাথে ডিলিংসের জন্য যেই ব্যক্তিদের দরকার আছে এমন ব্যক্তিদেরকে চায়, তাহলে আমাদের বিগত যদি ডাকসু নির্বাচনের পর থেকে ধরি 19 সালের, তাহলে সেই 7 বছরে আমাদের সেই অবস্থান এবং সেই সততা নৈতিকতার মানে পরীক্ষা আমরা দিয়ে এসেছি। আমাদের ছাত্র আন্দোলনের যে রাজনীতি সেটা হচ্ছে সততা নৈতিকতার রাজনীতি
এবং আমরা কোনো ধরনের পেশি শক্তির বাহিরে এসে, কালো টাকার ছড়াছড়ির বাহিরে এসে একেবারে শিক্ষার্থী বান্ধব যে রাজনৈতিক ধারা, সেই ধারা আমরা চালু করতে পেরেছি। এবং এই যে ধারার যে রাজনীতি চর্চা, এটার কারণে আপনি দেখবেন যে কোনো পক্ষ শিক্ষার্থী সে চায় সে বামধারার রাজনীতির সাথে যুক্ত থাকুক, কিংবা ডানধারার রাজনীতির সাথে যুক্ত থাকুক, কিংবা রাজনীতির সাথে নাই, সে যদি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে পরখ করে দেখে থাকে, তাহলে সে দেখলে বলতে পারবে যে না, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যদি কেউ নির্বাচিত হতে পারে, অন্তত আমাদের বিপক্ষে, মানে আমাদের স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, সেই ভরসাটা আমরা অর্জন করতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী। আর এখন নির্বাচনী প্রচারণায় আমাদের আরও যত বেশি রিচ করতে পারবো মানুষের কাছে, তাহলে সেখানে আমাদের বিজয়ের সম্ভাবনা আরও বাড়বে ইনশাআল্লাহ। আপনারা কেন মনে করছেন যে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবে? এখানে বিভিন্ন প্যানেল আছে, যারা বড় বড়, যাদের এখানে ছাত্রদল, এনসিপি, শিবির, এরা এই মুহূর্তে অনেক বড় অর্গানাইজেশন, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। তো এই প্রেক্ষাপটে আপনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একটি সহযোগী সংগঠন, আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের রাজনীতি বাংলাদেশে আছে, আপনাদের বড় সংখ্যক একটা ভোট আপনাদের পক্ষে আছে, কিন্তু আমরা এই বিষয়টিতে অস্বীকার করতে পারি না যে বাংলাদেশের রাজনীতিতে যারা গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করে, সবাই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতে হবে এই দেশে রাজনীতি করতে হলে, আওয়ামী লীগ, বিএনপি সহ আরও যে প্রগতিশীল জোট যাদেরকে বলা হয়, বাম ছাত্র রাজনীতির সাথে যারা জড়িত, তারা মনে করে যে ইসলামী ধারার রাজনীতি যারা করে তারা প্রগতিশীল নয়, তারা মুক্ত চিন্তার নয়। এই যে একটা চিন্তাধারা থাকে, এবং এটি আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও অধিকাংশের মধ্যে এই ধারণাটা আছে। এই ধরনের একটা প্রেক্ষাপটে আপনাদের কি এই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ কিনা? দেখেন, ইসলামপন্থী বা ইসলামী রাজনীতিকে বাংলাদেশে এক ধরনের নেগেটিভ মার্কেটিং করার প্রবণতা সবার মধ্যে রয়েছে। আমি এইভাবে বলবো না, না আপনার কথা বলছি না, মানে বাংলাদেশে এক ধরনের নেগেটিভ মার্কেটিং করার একটা প্রবণতা রয়েছে যে ইসলামপন্থী যদি কেউ আসে, তখন যারা ভিন্ন, মানে প্রগতিশীল যারা, এরা মানে স্বাভাবিকভাবে চলতে পারবে না, তাদের বিভিন্ন চিন্তার উপর আঘাত করা হবে, তাদের বিভিন্ন চালচলনের উপর আঘাত করা হবে। তো এখন হচ্ছে ইসলামপন্থী যে রাজনীতি বা ইসলামিক ধারা যে রাজনীতি, আসলে এটা নিয়ে হয়তো তাদের ভুল বোঝাপড়া আছে, কিংবা তাদেরকে ভুল বোঝানো হয়েছে। আমরা বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশের যদি কথা বলি, তাহলে আমরা বিগত 35 বছর শুধু ইসলামী ছাত্র আন্দোলন না, শিবির বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বলেন, আরও যেসব ইসলামী ধারার ছাত্র রাজনৈতিক মানে সংগঠন আছে, প্রত্যেকের জন্য বলছি যে মানে ইসলামপন্থীদেরকে সহজভাবে, মানে ইসলামপন্থী যারা রাজনীতি করে, তো সেই ইসলামপন্থীদেরকে নিয়ে যে মানে ভুল বোঝাপড়া আছে কিংবা ভুল বোঝানো হচ্ছে, তো সেই জায়গা থেকে যদি কেউ ইসলামী আন্দোলন বাংলাদেশকে যদি মানে পড়তে চায় বা পড়ে, তাহলে তারা এই ভুলটা মানে তাদের অবশ্যই ভাঙবে। আমরা ইসলামপন্থীর যে, মানে ইসলামপন্থী বা ইসলামী ধারার যে রাজনীতিটা, এই রাজনীতিটার মূল যে স্পিরিট, সেটা হচ্ছে অন্যের উপর কোনো জিনিস চাপায় দেওয়া না, কিংবা অন্যের কোনো মতকে দমিয়ে দেওয়া না। ইসলামের মূল কাজে হচ্ছে অন্যকে দাওয়াত দেওয়া। কিন্তু একটা মত আছে যে তাদেরকে বলা হয় রক্ষণশীল। তাহলে আপনি যে সংজ্ঞা দিলেন এটা সম্পূর্ণ বিপরীত। রক্ষণশীল বলতে দেখেন, ইসলাম তো মানে আমি একটা মানে ভালো সমাজকে দেখতে চাই, তো সেই সমাজে আরেকজনকে আমি বলতে পারি যে ভাই, এই জিনিসটা আমাদের সমাজে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, সুতরাং আপনার এটা তো একটা গণতান্ত্রিক অধিকার। হ্যাঁ, এইটা আমি এই জন্য আমি গণতান্ত্রিক অধিকার মানে প্রত্যেকে তার চর্চা, নিজস্ব মত দর্শন চর্চা করবে, কিন্তু মানে অন্যকে দাওয়াত দেওয়া বা তাকে বলা যে ভাই আপনার জিনিসটা ভালো হচ্ছে না, মনে ব্যবহার করলে ভালো হয়, এই যে তাকে বুঝানো, তাকে দাওয়াত দেওয়া, তাকে তার মানে কোনো জায়গায় অসঙ্গতি আছে কিনা, এই জিনিসটা তাকে বলা, বুঝানো। কিন্তু একটা হচ্ছে চাপিয়ে দেওয়া, এটা নেগেটিভ, এটা ইসলামপন্থী নাই। ইসলাম মানে ইসলামে নাই, ইসলামে সরাসরি দাওয়াতে আছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মে কখনো কারোর উপর জবরদস্তি নাই। একটা জিনিস দেখবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতিহাসগুলোকে যদি পড়েন, সেখানে দেখবেন রসুল যখনই কাউকে কোনো একটা জায়গায় প্রতিনিধি পাঠাতেন, তখন রসুল বলতেন সবাই সেখানে গিয়ে আগে তোমরা ইসলামের দাওয়াত দিবা। মানে ইসলামের মূল প্রথম ধাপে কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। যদি দাওয়াতে কবুল করে, তখন তাদেরকে অধীনস্থ হওয়ার দাওয়াত দিবা। তাহলে এই যে মানে আমাদের ইসলামের যে মানে ইসলাম পন্থাকে বা ইসলামী ধারাকে যখন কেউ ব্যাখ্যা করে, তখন সে প্রথমে নেগেটিভ মানে বিষয়গুলোকে নিয়ে আসে।
পরবর্তী সর্বশেষ ধাপ যেটা সেটাকে আগে নিয়ে আসে। অথচ আমাদের ধাপ হচ্ছে ভাই আমি তাকে বোঝাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে একটা বিষয় হচ্ছে ইসলাম সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এবং হচ্ছে মানে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যখন অন্যের চর্চাগুলো, অন্যের কর্মকাণ্ডগুলো কারো উপরে বিপজ্জনক হয়ে ওঠে এবং সামগ্রিক পন্থা কারোর জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তখন তাকে রেস্ট্রিকশন দেওয়ার জন্য যেমন আমাদের আইনি যে কাঠামোগুলো আছে, বিচার বিভাগ রয়েছে, এগুলোতে যেমন দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, সমাজের জন্য, তখন যেমন আইনের প্রয়োগের সিস্টেম আছে, ইসলামও এই সিস্টেমটাকে ফলো করে যে প্রথমে মানুষকে বোঝাবো, প্রথমে মানুষকে জানাবো, সঠিকটা বোঝানোর চেষ্টা করব। যদি তার কর্মকাণ্ডগুলো উগ্রপন্থার দিকে চলে যায়, সে মানে সমাজের জন্য ক্ষতিকর পন্থায় চলে যায়, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, তখন কি তার উপর আইনের বাস্তবায়নের দিকে যাওয়া হবে। তো কিন্তু এখানে তো আমি কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো বিধান না। তো সেই হিসাবে আমরা এখানে একটু নেগেটিভ বোঝাপড়া রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যদি ইসলাম পন্থারা যদি এখানে বিজিত হই, এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাম্পাসে যদি কেউ বিজিত হয়, তো এখানে কাজ হচ্ছে কারোর উপরে মতামত চাপিয়ে দেওয়ার মতো না। সে শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে, শিক্ষার্থীর স্বার্থে ক্যাম্পাসের শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে প্রশাসনের সাথে ডিল করবে। এখানে কোনো আইন বাস্তবায়ন করবে না। এখানে কোনো আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়েছি। আসলে আপনি যেটি বলছেন যে প্রত্যেকের অধিকারের জায়গা থেকে তার একটা প্রপোজাল দেয়া কিংবা তার মতাদর্শ বিষয়টাকে শেয়ার করার সুযোগ আছে, কিন্তু সেই জায়গায় ইসলামকে ভুল বোঝা হয় যে ইসলাম বোধহয় চাপিয়ে দেওয়ার একটা বিষয়। এই সাংঘর্ষিক জায়গাটা থেকে আপনারা তো সব রাজনৈতিক দল বা সব ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে আপনারা সেই বিষয়টি মানে বোঝানোর চেষ্টা করতে পারেন, সমাজে একটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বা ক্যাম্পাসে একটি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। যাই হোক, আপনারা কেন মনে করেন যে আপনারা আলাদা বা আপনাদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করলে শান্তি প্রতিষ্ঠা হবে ক্যাম্পাসে, কেন মনে করেন? যেটা আমি শুরুতেই বললাম, আমাদের পিছনের মানে ক্যাম্পাসে নির্বাচন শুরু হয়েছে বা নির্বাচন ডামাডোল বেজেছে অল্প কয়েকদিন, প্রচারণার কাজ শুরু হয়েছে মাত্র 2 দিন। তো এখন এই 2 দিনে কিংবা বিগত 1-1.5 মাসের কর্মকাণ্ড কিংবা আচরণ এগুলো দিয়ে কোনো একটা ব্যক্তিকে ফরক করা যায় না, কোনো একটা প্যানেলকে পরখ করা যায় না। সুতরাং এই জন্য তার পিছনের ইতিহাসকে দেখতে হবে, সে আসলে পিছনে কি করেছে। আমাদের ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র বাংলাদেশের ইতিহাসে কখনো পেশি শক্তির ব্যবহার, অর্থাৎ অন্যের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সুযোগ তো ছিলই না, এমনকি প্রবণতাও আমরা কখনো দেখানোর চেষ্টা করিনি। কারণ আমরা এমন সিস্টেম এমন ধারার রাজনীতিকে চালু করতে চাই নাই, বরঞ্চ আমরা একটা অহিংস এবং সহাবস্থামূলক রাজনীতি চাচ্ছি। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, সমাজের জন্য। এই ক্যাম্পাসে যখন আমরা কাজ করতে গিয়েছি, আমরা চাই যে আমি একজন ব্যক্তি যে রক্ষণশীল, যদি বলি রক্ষণশীলতার জায়গা থেকে বা ইসলামপন্থার জায়গা থেকে আমি যেমন চেয়েছি ক্যাম্পাসটাকে সুন্দর হোক, বামপন্থা যে রাজনীতি করে সেই ব্যক্তিটাও চেয়েছে ক্যাম্পাস যেন সুন্দর হয়, ক্যাম্পাসের যেন একাডেমিক এক্সিলেন্স বৃদ্ধি পায়, ক্যাম্পাসে যেন আবাসন সিস্টেমটা সুন্দর হয়, প্রত্যেকের সুযোগ সুবিধা অধিকারগুলো যেন বাস্তবায়ন হওয়ার সাথে সাথে সেই জন্য তার একাডেমিক এক্সিলেন্সটাকে যেন সে যেন উচ্চ মাত্রায় নিয়ে যেতে পারে এবং সেই জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার ভবিষ্যৎ সুন্দর করার জন্য সেই জন্য এখান থেকে প্রস্তুতিটা নিয়ে যেতে পারে। সুতরাং এখানে আমার যেমন চিন্তা এবং আমার যে কন্ট্রিবিউশন, সাথে সাথে বামপন্থার কিংবা অন্যান্য যারা মধ্যমপন্থা রয়েছে প্রত্যেকেরই এই অবস্থানটা বা এই ধারা। সুতরাং যখন আমাদের সবার চিন্তা এক, তাহলে কারোর সাথে তো আমার সহাবস্থান নিশ্চিত করার জন্য আমার কাজ। তো আমরা কিন্তু এখানে দেখেছি অন্য যারা আছে, কেউ হয়তো পেশি শক্তি ব্যবহার করেছে, কেউ কালো টাকার ছড়াছড়ি করেছে, কেউ আবার বাংলাদেশের বোধ, বিশ্বাস, মূল্যবোধ, সংস্কৃতির বিরোধী বিভিন্ন জিনিস চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে। তো এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বা আমরা বলতে চাই এই জন্য যে আমাদের বিগত কর্মকাণ্ডের ইতিহাস শিক্ষার্থী বান্ধব ছিল, শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং শিক্ষার্থীদের কল্যাণে আমাদের আওয়াজ ছিল, সাউন্ড ছিল। এবং আমরা কোনো ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থ বাস্তবায়ন করার জন্য কারো পক্ষে গিয়েছি, কারো বিপক্ষে গিয়েছি এমন নয়। প্রত্যেকে যদি আমাদেরকে যারা জানে, যারা চিনে, তারা জানবে যে আমাদের বোল্ড স্ট্যান্ড সবসময় ছিল অন্যায় বিপক্ষে। সেটা চাই জুলাইয়ের সময় হোক, জুলাইয়ের আগে হোক, ছাত্রলীগ যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে তখন তাদের চোখে চোখ রেখে আমরা কথা বলার সেই সৎসাহসটা দেখিয়েছি। সুতরাং সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের যেহেতু পিছনে কোনো কালিমা নেই এবং আমাদের সেই পিছনের যে আন্দোলন সংগ্রামের যেই সততা এবং নিষ্ঠার যেই ধারাবাহিক কার্যক্রম, এইটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আমাদের আগামীতে যদি আমরা বিজিত হতে পারি, আমরা তাদের পক্ষে কথা বলবো। সেই বিশ্বাস এবং সেই আস্থার জায়গা থেকে আমরা বলতে পারি যে তারা আমাদেরকে পছন্দ করবে, আমাদেরকে বিজিত করবে। আপনারা কি ইশতেহার তৈরি করেছেন?
যে আমাদের একটা প্রাথমিক ইশতেহার খসড়া তৈরি হয়েছে, যেটা আমরা এখনো পাবলিক করিনি, আমরা সম্প্রসারণ করবো হয়তো। সেখানে আলাদা কি আছে আলাদা যুগোপযোগী এবং শিক্ষার্থী বান্ধব? ফোর্থ মানে আইআর যেটা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য মানে ওইরকম একটা মানে প্রস্তুতি স্বরূপ আমরা একাডেমিক এক্সিলেন্স তৈরি করার প্রস্তাবনা রেডি করে রেখেছি আমরা ক্যাম্পাসে। যদি আমরা বিজিত হই কিংবা বিজিত না হলেও আমরা সেটা প্রশাসনের সাথে ডিল করার চেষ্টা করব। আরেকটা হচ্ছে আমরা যেহেতু আমাদের পিছনের ইতিহাস এবং কার্যক্রম সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিল এবং অসঙ্গতিগুলোকে চিহ্নিত করে প্রশাসনের মধ্যে মানে কর্তৃপক্ষ যারা সেটা চাই মানে নির্বাচন কি কয় ক্যাম্পাস প্রশাসন হোক কিংবা জাতীয় প্রশাসন হোক, প্রত্যেকের যে দায়িত্ব দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে সকল অসঙ্গতিগুলো রয়েছে আমরা সেগুলোকে ফাইন্ড আউট করে এবং সেগুলোকে সমাধানের জন্য জোর লেয়াজ করার চেষ্টা করব। এবং মানে জোর চেষ্টা বলতে ডাকসুর প্রতিনিধির যতটুকু ক্ষমতা এবং যতটুকু তাদের দায়িত্ব সেটাকে আমরা পালন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। এরপরে হচ্ছে মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখুন, আপনাদের কাছে কিন্তু একটা প্রত্যাশা মানুষের, আপনাদের ইশতেহার কিন্তু একটু ভিন্ন হবে। আপনাদের যেগুলো ন্যাচারালি অন্য সংগঠনগুলো থাকে না। মানে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি আপনি সেটি বুঝতে পেরেছেন। আমরা এখানে আসলে আপনারা যেহেতু ইসলাম পন্থা অবলম্বন করেন, ওই জাতীয় আপনাদের মানে মেইন পয়েন্টগুলো কি ইশতেহার থাকতে পারে? দেখেন এখানে আমি কয়েকটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য। এখানে কয়েকটা পয়েন্ট, সেটা হচ্ছে মানে দেখেন নারী শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হচ্ছে কিংবা হলে ছাত্র যারা শিক্ষার্থী তারা বিভিন্ন ধরনের অধিকারহীনতার মানে বঞ্চিত হচ্ছে। তো এই যে সমস্যাগুলোর আমরা মূল জায়গাটা হাত দিতে চাই, সেটা হচ্ছে দায়িত্বশীল কারা, দায়িত্বশীলরা যে তাদের দায়িত্বগুলো পালন করে। দেখবেন প্রশাসনের যে দায়িত্ব আবাসন সিস্টেমগুলোকে সুন্দরভাবে কী করা, বন্টন করা, সেটা যখন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, সে যখন তার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে, তখন ছাত্র সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো সেখানে সেই জায়গাটা ফিল আপ করার জন্য এগিয়ে আসে। তার এই যে তাদের মানে তারা যখন এই জায়গায় নতুন করে চলে আসে, তখন পিছনে যে কালচার এটা তৈরি হয়। তো আমরা এই জায়গাটায় আঘাত করতে চাই, হাত দিতে চাই যে প্রশাসনের যে দায়িত্ব তারা যদি তাদের দায়িত্বগুলো পালন করে এবং ক্যাম্পাসে যেই নীতি এটা যদি বাস্তবায়ন করে, তখন অনেকগুলো সমস্যা চিহ্নিত হয় এবং সমস্যা সমাধান হয়ে যায়। এরপর হচ্ছে নিরাপত্তার কথা বলছেন, আমরা নিরাপত্তার কথা বলে একটা প্রক্টোরিয়াল টিম তার ফুল বডি নিয়ে যদি সবসময় অ্যাক্টিভ থাকে এবং কে বের হচ্ছে কে প্রবেশ করছে এগুলো যদি সবসময় মনিটরিং করা হয়, মানে সবসময় যে ট্রাফিক যে মানে মোবাইল টিম যদি তার কার্যক্রমগুলোকে সবসময় যদি নজরদারিতে রাখে, তখন ক্যাম্পাসে বহিরাগত কিংবা মানে বিশেষ যেগুলো অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে যায় এগুলোর পরিমাণ কমে যাবে। এরপর হচ্ছে আমরা নারীদের ক্ষেত্রে কিছু বিষয় দেখি, সেটা হচ্ছে এখানে যখন কোনো একটা অপরাধ হয়ে যায় প্রত্যেক ব্যক্তিকে আমরা ধারণা করতে পারি সবাই ভালো, কিন্তু যখন নারীদের সাথে বিভিন্ন ধরনের হিজাব কেন্দ্রিক কিংবা শ্লীলতাহানি কেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ড আমরা বিগত 3-4 বছরে অনেক দেখেছি। এখানে সমস্যা হচ্ছে কি, যখন কোনো একটা বিষয়ের বিচার যদি না হয়, শিক্ষক কোনো একটা অপরাধ করেছে, কোনো একটা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, কোনো একটা ব্যক্তিকে মানে খারাপ প্রস্তাব দিয়েছে, তখন অনেক শিক্ষার্থী এটার অভিযোগ জানিয়েছে, কিন্তু প্রশাসন সেটা কোনো সুষ্ঠু আইনানুগ ব্যবস্থা নেয়নি, তাকে বহিষ্কার করে নাই, তাকে আইনের হাতে তুলে দেয়নি। ফলে দেখা গেছে এরা ধারাবাহিকতা অন্যান্য আরও অনেক অন্যায় ঘটেছে। তো এই যে মানে আইনের শাসনটা প্রতিষ্ঠা করা, ক্যাম্পাসের যেই মানে অধ্যাদেশ অনুযায়ী যে প্রত্যেক অপরাধের যে অপরাধের যে শাস্তি রয়েছে সেটা বাস্তবায়ন করা নিশ্চিত করবো আমরা ইনশাল্লাহ। এবং এটা আমাদের মূল ফোকাস, প্রশাসনের অ্যাক্টিভ করা, দুই নম্বর হচ্ছে এই মানে আইনের যে বাস্তবায়ন সেটা আমরা পূর্ণ। সবশেষ প্রশ্ন, আপনার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো আপনার প্রশ্ন আছে কিনা, কোনো ধরনের কোনো অভিযোগ আছে কিনা? আর আপনার নির্বাচন তো 9 তারিখ, আপনার প্রত্যাশা কি থাকবে একটু সংক্ষেপে বলবেন? এখানে লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা তো মানে ক্যাম্পাস নির্বাচন কমিশনার যারা, আপনাদের তাদেরকে নেই বাধা বিঘ্ন এগুলো নেই? হ্যাঁ বলছি, সেটা হচ্ছে না, এমনি প্রচারণা কেন্দ্রিক আমরা এখনো কোনো বাধার সম্মুখীন হইনি এবং আমরা সেটা প্রত্যাশা করি যে জুলাই অভ্যুত্থানে সবাই যেমন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে গঠন করার জন্য ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, ক্যাম্পাসকে বিনির্মাণের জন্য ডাকসু নির্বাচন ফিরিয়ে আনার জন্য যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিভিন্ন ধরনের মানে কর্মকাণ্ড করে প্রশাসনকে বাধ্য করে হোক কিংবা আন্দোলন করে হোক আমরা এনেছি, সেই প্রত্যাশা থেকে আমরা
সবার কাছে প্রত্যাশা রয়েছে এবং সবার কাছে সবার সাথে আমাদের যে সম্পর্ক, এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা, পিছনে যে ইতিহাসে সহিংসতা এমন ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিংবা কারো প্রতি বাধা বিপত্তি এগুলো আসবে না। তবে এখানে নির্বাচন বিধিমালা ভাঙার যে প্রবণতা, অর্থাৎ আমাকে জিততে হবে বা আমাকে কিছু হয়ে উঠতে হবে, এই যে প্রত্যেকের ভিতরে যে একটা নেশা, এই নেশাটা যখন মানে এক্সিস্ট করে তখন সেটার ক্ষেত্রে অনেক ধরনের বিধিমালা ভেঙে যায় এবং অনেকে ঘটনা করতে পারে, ভেঙেছে। সে জায়গায় আমরা প্রত্যাশা করেছিলাম যে প্রশাসন সেগুলোকে স্ট্রংলি সেগুলোকে হ্যান্ডেল করবে, কিন্তু আমরা খুবই মর্মাহত হয়েছি যে যেদিন আমরা মনোনয়ন গ্রহণ করতে গিয়েছি সেদিন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস তানভীর বারী হামিম তিনি মিছিল নিয়ে গিয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনের কোনো ধরনের কোনো অভিযোগ দিয়েছি, আমরা বলেছি, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এরপর হচ্ছে 26 তারিখ থেকে প্রচারণার মূল কার্যক্রম বা প্রচারণা মানে আচরণ বিধিমালা অনুসারে প্রচারণা কার্যক্রম শুরু হওয়ার কথা, কিন্তু এর আগে আমরা দেখেছি পরোক্ষভাবে অনেকে বিভিন্ন হলে, পাঠকক্ষে বিভিন্ন ধরনের মতবিনিময় বলে তারা চালিয়েছে। মতবিনিময় আর যেটাই হোক, যখন পাঠকক্ষ পর্যন্ত ভাই দোয়া চাই, এই যে এই কার্যক্রমগুলো, এগুলো নির্বাচন বিধিমালার বিরোধী। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে গতকালকে প্রচারণার প্রথম দিন নির্বাচন কমিশনার বলেছে কোনো ধরনের কোনো ফেস্টুন টানানো যাবে না, কিন্তু আমরা দেখেছি অনেক ধরনের ফেস্টুন ক্যাম্পাসে এখনো পর্যন্ত বিলং করছে। তো এই যে যারা এই বিধিমালাগুলো ভাঙছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না, তো এই বিষয়গুলো আমাদেরকে মর্মাহত করছে এবং আমরা মানে তাদের প্রতি যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশার যেই লেভেল সেটা আস্তে আস্তে আমাদের কমতে শুরু করছে। এবং আমরা শঙ্কা প্রকাশ করছি যে যদি নির্বাচন কেন্দ্রিক, যেহেতু তাদের পিছনের ইতিহাস সহিংসতামূলক ছিল, তো ফলে তারা যদি এখন কোনো ধরনের অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটিয়ে ফেলে তখন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা বা সেই সৎ সাহসটা আছে কিনা, আমরা সেই জায়গা থেকে আমরা শঙ্কাবোধ করছেন। আপনার সবশেষ ভোটারদের বা শিক্ষার্থীদের কাছে আহ্বান কি থাকবে? শিক্ষার্থীদের কাছে আমরা বলতে চাই যে ইশতেহার কিংবা এখন অনেক ধরনের চটকদার চমৎকার ইশতেহার দেখে কারোর প্রতি বায়াস না হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কিছু পিছনের ইতিহাস, সততা, নৈতিকতা, দক্ষতা এবং হচ্ছে মানে যে ইশতেহারটাকে এক বছরে বাস্তবায়নযোগ্য করে তোলার মতো এবং বাস্তবায়নযোগ্য ইশতেহার কিনা, এই সবগুলোকে পরখ করে পর্যবেক্ষণ করে তারপরে ব্যক্তি চুজ করা উচিত। কারণ হচ্ছে যে শুধু মানে ডাকসুক মানে কোনো ধরনের পরখ ছাড়া, পর্যবেক্ষণ ছাড়া কাউকে সমর্থন করে দিলেই পরবর্তী এক বছর আমাকে এটা দিয়ে অনেক ধরনের হ্যাসেল সইতে হবে। সুতরাং এই জন্য ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রত্যেকেই সচেতন, প্রত্যেকেই জ্ঞানী, বুদ্ধিমান। তো প্রত্যাশা থাকবে কোনো ধরনের বায়াস না হয়ে, চমৎকার মানে এটা কি কয়, মুহূর্তে কারো কোনো কিছু দেখে তার প্রতি বায়াস না হয়ে সেজন্য প্রকৃতভাবে তাকে ব্যক্তিকে পরখ করে। যদি পরখ করতে পারে, আমার মনে হয় আমরা যে ক্যাম্পাসের স্বপ্ন দেখছি, যে ক্যাম্পাস বিনির্মাণের জন্য সবাই মিলে কাজ করছি, আমরা সেটা ফুলফিল হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যে কেউ বিজিত হোক, আমি আলাউদ্দিন বিজিত হই কিংবা অন্য কেউ বিজিত হোক, আমরা ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করব। এটা হচ্ছে আমাদের সবার এটা দৃঢ় প্রত্যাশা এবং দৃঢ় আমাদের প্রতিজ্ঞা যে আমরা ক্যাম্পাসকে সুন্দর করে দেখতে চাই। সেই জায়গা থেকে আমাদেরকে সমর্থন করলেও আমরা আপনাদের সাথে আছি, সমর্থন না করলেও সাথে আছি। তবে আমরা প্রত্যাশা করি যে আমরা এতদিন অথরিটির বাইরে থেকে যে কাজগুলো করেছি সেগুলো অথরিটি পাওয়ার না থাকার কারণে অনেকগুলো কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। সেই জায়গা থেকে আমরা যদি অথরিটি পাওয়ার পাই, আমরা তাহলে সেই কাজগুলো আমাদের করতে আমাদের জন্য সহজ হবে। এজন্য আমরা প্রত্যেকের কাছে সেই জায়গা থেকে প্রত্যাশা রাখবো আমাদের জন্য সহযোগিতা এবং সমর্থন প্রদান করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতে আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ।